শহীদদের স্বপ্নের দেশ গড়তে নির্বাচনের বিকল্প নেই। কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান স্বৈরাচারের দোসরদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতারা নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। পোশাক শিল্প এলাকায় দিনভর শ্রমিক বিক্ষোভ। সাভার গাজীপুরে 18 শতাধিক কারখানা বন্ধ। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি বিজিএমইএ নেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাঁচানো গেল না আন্দোলনে বগুড়ায় গুলিবিদ্ধ শিশু জুনায়েদ ইসলাম রাতুলকে। 48 দিন পর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয় তার। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে প্রথম জানাজা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবে গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত 5 আগস্ট সকালে বোনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল। মিছিল নিয়ে ঝাউতলার কাছে পৌঁছালে পুলিশের গুলিতে আহত হয় সে। রাতুলের মাথায় 4টি ছররা গুলি লাগে। গুরুতর অবস্থায় রাতুলকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় রাতুলের জানাজা। এতে অংশ নেন আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অংশ নেন রাতুলের চিকিৎসকও। জানান রাতুলের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা। নাভির উপর থেকে সমস্ত জায়গায় তার আঘাত, স্পেশালি ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে। গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গেছে, উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে। তারপরেও ভালো হয়েছে সে। আর কিছু গুলি, সাররা গুলি যেটা বলি আমরা, ছোট ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো, এগুলো তার ডান পাশে বাম পাশে মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায়, কয়েক শত হাজার পার হয়ে যাবে, এরকমও হতে পারে। পেশেন্ট ডেভেলপও হয়েছে, উন্নতিও হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে আমরা আসলে 48 দিন পরে এটা আসলে মানে মেনে নেওয়া যায় না আর কি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, জুলাই বিপ্লবে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করেই ঘরে ফিরবেন তারা। ফ্যাসিস্ট পতনের 1.5 মাস পরে এসেও আমাদের ভাইদের লাশের মিছিলে তাদের জানাজা আমাদের দাঁড়াতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বেশি বেদনার। হত্যাকারীদের, খুনিদের, সন্ত্রাসীদের আমরা বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করব। জানাজা শেষে রাতুলকে বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় বগুড়ার উদ্দেশ্যে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট রাতুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সব হত্যার সুবিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় সরকার। এজন্য আইন সংশোধনে 8 দফা প্রস্তাব আইন মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞ সহ সবার মতামত নিয়ে আন্তর্জাতিক মানের বিচার হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা জানান উপদেষ্টা। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রস্তাব উত্থাপন করা হয়। আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকা উচিত। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাব দেন বিশিষ্টজনেরা। আমরা আশা করব আমরা স্বচ্ছ একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের বিচারের আওতায় আনতে পারবো। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি, সেটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। ভিকটিম সাপোর্ট ইউনিটটাকে যদি আমরা ঠিকমতো কাজ না করতে পারি, আমাদের বিচার ব্যবস্থা নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। আমরা কি লাস্ট ঘটনাগুলোকে ওয়ার বলেছি কিনা? ওয়ার না বললে তো আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন আইনে পাবো না। আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল ল ফলো করার চেষ্টা করছি, রাইট? পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে? লেটেস্ট কোন ইন্টারন্যাশনাল লতে আপনি পাবেন না। এটা খুঁজে পাবেন সেই নিউরেমবার্গে আমলে। এটা করার অন্য জায়গা আছে, পলিটিক্যাল মার্চে সেগুলো ফাইট করুন, যেগুলো লয়ের মধ্যে নিয়ে আসা উচিত না। এইটার বিচার করতে গিয়ে আমরা যাতে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস, আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয়, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রতিশোধ নয় সুবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি
যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতনভাবে কোনো রকম কোনো অন্যায় করব না, অচেতনভাবেও করতে চাই না, সেজন্য সারাক্ষণ আপনাদের ওয়াচডগের মধ্যে থাকবো। সবার মতামত যাচাই বাছাই করে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। এটার প্রতিফলন আপনারা আমাদের বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররা বসে নেই উল্লেখ করে ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে জেলা বিএনপি সমাবেশে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই। স্লোগানে স্লোগানে মুখর জনসভাস্থল, হাজার হাজার মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠ। বিএনপির সমাবেশ উপলক্ষে সোমবার দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সমাবেশ পরিণত হয় জনস্রোতে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বসে নেই, ষড়যন্ত্রকারীদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। শহীদ ছাত্র জনতার কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়তে জনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানান তারেক রহমান। জনগণের সরকারের বাধ্যবাধকতা থাকবে জনগণের কাছে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। যেহেতু তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, সেই জন্য জনগণের অভাব অভিযোগ তাদেরকে দেখতে হবে, শুনতে হবে। সেই জন্যই বাংলাদেশে প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, যারা বাধ্য থাকবে জনগণের কাছে, এবং সেই জন্যই সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোটের মাধ্যমে। এর আগে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য দেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সময় সংবাদে আরও থাকছেন, ইসলাসহ 3 ব্যাংক দিয়ে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের অডিট। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতা নেবে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সংকটে থাকা বাকি 6টিতেও হবে নিরীক্ষা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। 29 সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট। দুই বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবার জাতিসংঘের সম্মেলন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম করতে এবারের সম্মেলনকে কাজে লাগানো যেতে পারে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যার মাত্র 1.5 মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রফেসর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরতে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। প্রধানত যেটা হবে, তিনি এই সরকারের প্রেক্ষাপট, এখন যে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই হচ্ছে মূল বক্তব্যের মূল বিষয়টা। এবারে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন এবং তাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হবে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, কেমনভাবে যাবে, তার কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই মিটিংগুলো থেকে। আমরা যে ফলাফল পাই তার সরকার প্রধান পর্যায়ে কোনো আলোচনা না হলেও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা জায়গা থেকে একটু প্রতিরোধের মুখে পড়ছি বা বেকায়দায় পড়ছি, সেটা হচ্ছে ভারতের দিক থেকে। তো কাজে সেখানে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আমার ধারণা এই দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে বিভিন্ন সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বৃহৎ পরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর। সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলে এই বিষয়টা গতি লাভ করবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনারের কাছে এই প্রতিবাদ বার্তাটি হস্তান্তর করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। ভারত সরকারকে বার্তা দিতে ওই প্রতিবাদে জানানো হয়, বাংলাদেশ এমন মন্তব্যের জন্য অসন্তুষ্ট।
দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে এমন মন্তব্য করলে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্কে প্রভাব পড়ে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পোশাক শিল্পে আবারও অস্থিরতা। বকেয়া বেতন পরিশোধ সহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দিনভর বিক্ষোভের জেরে সাভার ও গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবারও বিক্ষুব্ধ পোশাক শ্রমিক। সাভার গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা টঙ্গীতে সড়ক অবরোধ করেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। টঙ্গী ও বাঘের বাজার এলাকায় 12 দফা দাবিতে আন্দোলন করেন তারা। এতে সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের 13টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সন্তান আছে, তাদের স্কুল খরচ দেওয়া লাগে। মালিকেরা আমরা অনেক জায়গায় গেছি, কোনো বিস্তার আমরা পাই না। আমরা যতদিন টাকা না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো, না খায় থাকবো। আমাদের যত পাওনা দানি আছে সবকিছু আমাদের দিব, তারপরে যদি মালিক ফ্যাক্টরি চালায় 7 কর্মদিবসের ভিতরে বেতন দিয়ে দিতে হবে। এদিন সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অন্তত 6,000 শ্রমিক কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করে বকেয়া বেতন দাবি করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যার যাই আছে কথাটা বলতে পারে, নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সাভারে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে শ্রম উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিজিএমইএ নেতারা। এমনকি 7 দিনের জন্য সব পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে জরুরি সাধারণ সভায় এ দাবি জানান নেতারা। শিল্পের নিরাপত্তা ও ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন উদ্যোক্তারা। সভায় বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দিনের পর দিন বিভিন্ন পর্যায়ে আলোচনার পরও দেশের পোশাক শিল্পে অস্থিরতা কাটেনি। এখনও স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারেনি কারখানাগুলো। আমরা ঠিকমতো স্যালারি দিয়েছি, আমাদের ফ্যাক্টরিতে চললো না, আমাদের দায়িত্ব তারা নিতে পারলো না, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আমরা চাই যদি আমাদের ফ্যাক্টরি আমরা যদি সুন্দর মতো চালাইতে না পারি, তারা নিরাপত্তা বিধান ব্যবস্থা করতে না পারে, তাহলে শ্রম উপদেষ্টার আমাদের দরকার নাই, উনি পদত্যাগ করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। গত 7 দিনে মালিকদের সর্বোচ্চ চেষ্টার পরেও সব রকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব রকম সাপোর্টের পরেও আমরা যা দেখেছি, আশুলিয়াতে আমরা অন এভারেজ প্রায় 70 to 80 ফ্যাক্টরি গড়ে প্রতিদিন বন্ধ ছিল, আউট অফ 286 ফ্যাক্টরি। ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংক দিয়ে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের অডিট কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তাকে সহযোগিতা করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তারল্য সংকটে থাকা বাকি 6 ব্যাংকেও নিরীক্ষা হবে বলে জানালেন গভর্নর। খেলাপি ঋণের 4 লাখ কোটি টাকার অর্ধেকই এই কয়েকজনের কাছে বলে জানিয়েছেন তিনি। অনিয়মের কারণে তারল্য সংকটে ধুঁকছে অনেক ব্যাংক। আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবেও রাখতে পারছিল না নির্ধারিত অর্থ। সর্বশেষ তথ্য বলছে, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসেবের ঘাটতি 18,000 কোটি টাকা দাঁড়িয়েছে। 9 ব্যাংকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে তা অভিহিত করলেন গভর্নর। ডিপোজিটররা তুলে অন্য ব্যাংকে রাখছেন, অন্য ব্যাংকের তারল্য আছে, এই ব্যাংকের তারল্যটা নাই। আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে। তো তাহলে কি করা যায়? তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা দাও, যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। চুক্তিবদ্ধ হচ্ছে একটা সীমিত আকারে, যেটুকু লিমিট দেওয়া হচ্ছে সেটাকে আবার ভেঙে ভেঙে দেওয়া হবে।
এই খাতের সংকট সমাধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্কফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। ইন্টারন্যাশনাল কিছু এক্সপার্ট নিয়ে আসবো, আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। ব্যাংক বন্ধ নয়, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে বলেও জানান গভর্নর। গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে জানান আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি রাঙামাটিতে প্রাণহানি ও হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা। কর্মসূচি থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মশাল হাতে প্রতিবাদী মিছিল। এই প্রতিবাদ পাহাড়ে অশান্তির বিরুদ্ধে। টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয় মিছিলটি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজনে কর্মসূচিতে বক্তারা বলেন, পাহাড়ে হামলার ঘটনা স্বাভাবিক নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো গুজব নিয়েও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে যেই মহলগুলো কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা নির্যাতন করে এবং ভিডিও করে ছেড়ে দেয়। তার মানে এখানে বাঙালিদেরকে ভয় দেখানো হচ্ছে। বাঙালিদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এর আগে সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। পার্বত্য চট্টগ্রামেও আমরা দেখেছি অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে বিচার বহির্ভূত আওতায় একজনকে হত্যা করা হয়েছে। রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা, শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা, এই ঘটনার সাথে উপজাতি সশস্ত্র গ্রুপের সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবিও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বিথির ওপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সিসিটিভি ফুটেজ থাকার পরও হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি মানবাধিকার কর্মীদের। শনিবার দিনে দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে ওভারব্রিজের সিঁড়িতে হামলার শিকার হন পর্বতারোহী শায়লা বিথি। সিসিটিভি ফুটেজে অস্পষ্টভাবে ধরা পড়ে হামলাকারী। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি সন্দেহভাজন কেউ। প্রত্যক্ষদর্শীর মুখে জানা যায় সেদিনের ঘটনা। তিনি বলেন, শায়লা বিথি ওভারব্রিজ পার হতে গেলে পেছন থেকে অতর্কিত হামলা করে এক ব্যক্তি। এলোপাথারি কিল ঘুষি মারে, চুল ধরে হ্যাঁচকা টান দেয়। ব্রিজের ওই কোণার থেকে নিচে নেমে ওখানে যেয়ে মেয়েটা চিল্লাইলো, আর একটা ছেলে ওদিক দিয়ে দৌড়ে এদিক দিয়ে চলে গেছে। হামলার সময় চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি বলে জানান ভুক্তভোগী। সেদিনই শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শায়লা বিথি। ইন্ডিভিজুয়াল একটা দুটো ঘটনা দেখেছি, শুনেছি, কিন্তু সেই ঘটনাটা যে আমার সাথে এভাবে ঘটবে এটা আমি কখনোই ভাবিনি। আমি এই বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটার জন্য যতই বাধা আসুক। সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানায় গিয়ে এসআই আনিসুর রহমানকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি জানান, সিসিটিভির ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনও হামলাকারীকে শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে দুষ্কৃতিকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ব্যর্থতায় রূপ নিতে পারে বলে মনে করেন মানবাধিকার কর্মী। কখন এটা করে? যখন তারা জানে যে তারা পার পেয়ে যাবে। অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান তাদের দায়িত্ব এবং ইমিডিয়েটলি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা আনতেই হবে। 2022 সালের নভেম্বরে হিমালয়ের প্রায় ৬,৩৩২ মিটার উঁচু ডোলমাখাং পর্বতচূড়ায় পা রাখেন শায়লা বিথি। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি দুর্গম এই পর্বতচূড়ায় আরোহণ করেন। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় পোশাক জব্দের একদিন পর সিলেটে বালু বোঝাই ট্রাকে মিলল অবৈধ চিনির চালান। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, অভিনব কায়দায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চিনির চালান আনার তথ্যে চলছিল অভিযান। বিকেলে একটি পণ্য বোঝাই ট্রাক থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করেন চালক।
পরে ধাওয়া করে ট্রাকটি থামায় বিজিবি। তবে পালিয়ে যায় চালক ও সহকারী। পরে ট্রাকটি তল্লাশি করে অর্ধ কোটি টাকার চিনির বস্তা জব্দ করা হয়। দেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল সিএসবির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত। এতে সম্প্রচারে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন টেলিভিশনটির আইনজীবী। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। ছাত্র আন্দোলনের খবর প্রকাশের জেরে 2007 সালের 6 সেপ্টেম্বর টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী জানান, 3 থেকে 6 মাসের মধ্যে সম্প্রচারে ফেরার চেষ্টা করবেন তারা। তিনি বলেন, সিএসবিতে আগে কর্মরত কোনো কর্মীকে বরখাস্ত করা হয়নি, তাই সাবেক কর্মীরা ফিরতে চাইলে তাদের সঙ্গে আলোচনা করা হবে। যে সরকার প্রতিহিংসাবশত এ পরিবারকে তছনছ করে দিয়েছে, সে তারা সরকার থেকে চলে যাওয়ার পর কি সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে। 2007 সালের 6 সেপ্টেম্বর সিএসবি নিউজের যেই প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা স্থগিত করেছে। নিউজ সার্ভিসের মাধ্যমে আমরা সাংবাদিকতা এবং মিডিয়াতে নতুন করে আমরা নিউট্রালিটি, নিরপেক্ষতা এবং শক্তি নিয়ে আসব। হয়তো কয়েক মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে চলে আসবে আশা করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করে সম্প্রচার নীতি ঠিক করা, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন। বিকেলে রাজধানী শাহবাগে গণমাধ্যমের সংস্কার ও নিয়োগ কমিশন গঠন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবিতে গণপ্রতিরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় কবি ফরাদ মজহার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে, যেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারবেন। আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ, এটা অসামান্য ত্যাগ। কাল থেকে প্রতিদিনই বাসে হাফ পাস দিতে পারবেন শিক্ষার্থীরা। সব মেট্রোপলিটন শহরে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত মিলবে এই সুবিধা। সড়ক পরিবহন মালিক সমিতির এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী, অভিভাবকরা। বাসে চলাচল করতে এখন থেকে সপ্তাহে 7 দিনই হাফ পাসের সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিশেষ অবদানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। 7 দিনই ইউনিফর্ম কিংবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে ভোর 6টা হতে রাত 12টা পর্যন্ত হাফ পাসে বাসে চলাচল করতে পারবে শিক্ষার্থীরা। দেশের সব মেট্রোপলিটন এলাকায় সিটি বাসে গুনতে হবে অর্ধেক ভাড়া। সোমবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে যানজট নিরসন সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক সেমিনারে এই ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন আগামী করল, অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2024 থেকে কার্যকর হবে, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। শুধুমাত্র বাস না, নৌপথ, রেলপথ এবং মেট্রো রেলে সর্ব জায়গায় শিক্ষার্থীদের জন্য হাফ পাস বাস্তবায়ন করতে হবে। এদিকে বাসে হাফ পাসের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। রাত 12টা পর্যন্ত হাফ পাস থাকে, তাহলে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সুবিধা হয় অনেক। শুক্র শনিবার অনেকের চলাফেরা করতে হয়, সেই হিসাবে এই জিনিসটা অনেক ভালোই হয়েছে। সব জায়গায় নৌপথেও যাচ্ছি আমরা, এটা হোক। এর আগে সপ্তাহের 5 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ পাসের সুবিধা পেত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি সফলতা। দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয়েছে বুক পেট জোড়া লাগানো যমজ শিশু শেফা রিফাকে। অংশ নেন 82 অভিজ্ঞ চিকিৎসক। তবে রক্তের সংক্রমণের কারণে শেফাকে এখনও রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। বরগুনার বেতাগী উপজেলার পোশাক শ্রমিক বাদশা মিয়া ও মাহমুদা বেগম দম্পতির মেয়ে শেফা রিফা। 2023 সালের 7 জুন সিজারিয়ান অপারেশনে জন্ম হয় শিশু দুটির। কিন্তু কে জানতো ভয়াবহ জটিলতা নিয়ে পৃথিবীতে আসতে যাচ্ছে তারা। ভূমিষ্ঠের পর চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ, কারণ নবজাতকদের বুক ও পেট জোড়া লাগানো। সেই থেকে শুরু হয় বাবা মায়ের দৌড়ঝাঁপ। সপ্তাহখানেক পর বরগুনা থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর শিশু সার্জারি বিভাগ সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের। সেজন্য ধীরে ধীরে প্রস্তুত করা হয় শেফারিফাকে। খাদ্যনালী জোড়া লাগানো, লিভারও ছিল একটির সঙ্গে আরেকটি একেবারে মেশানো। প্রথম একটা তো আছে যে জোড়া লাগানো বুকে আর পেটে, একজনের রাইট সাইডের লিভার, আরেকজনের লেফট সাইডের লিভার জয়েন্ট। অবশেষে জটিলতা, শঙ্কা আর প্রাণ হারানোর ঝুঁকি চিকিৎসকদের অতীত অভিজ্ঞতা আর দৃঢ় মনোবলের কাছে হার মেনেছে। গত 7 সেপ্টেম্বর দীর্ঘ 10 ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় শেফারিফাকে। এই অপারেশনটা কিন্তু ডে লং ছিল, একদম খুব লম্বা, সকাল থেকে রাত পর্যন্ত ছিল। এটা টিম ওয়ার্ক, সবার এরকম ডেডিকেশন ছাড়া আসলে সম্ভব নয়। জোড়া লাগানো 2 মেয়ের সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাবা মা। এখন তো মনের মধ্যে একটু সান্ত্বনা পাচ্ছে যে দুজন আলাদা হয়েছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। 2017 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের তোহা তোফা, 2018 সালে পাবনার রাবেয়া রোকাইয়া এবং 2022 সালের নীলফামারীর জলঢাকার জোড়া লাগানো যমশিশু লাবিবা লামিসাকে আলাদা করেন ঢাকা মেডিকেলে চিকিৎসকরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদদের স্বপ্নের দেশ গড়তে নির্বাচনের বিকল্প নেই, কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান। স্বৈরাচারের দোষরদের রুখতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।